দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় বুক ধড়ফড় করার কারণ ও করণীয়। আমাদের অনেকেরই মাঝে মাঝে বুক ধড়ফড় করে, কিন্তু অনেকেই মনে করেন যে ছোটোখাটো কোনো বিষয়ে বুক ধড়ফড় করতে পারে, তেমন কোনো সমস্যা এটি নয়। এবং আবার অনেকেই সঠিকভাবে বুঝতে পারেন না, কেউ বা মনে করে থাকেন এমনিতে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তবে বুক ধড়ফড় করলে কি করতে হবে এবং করলে হচ্ছে অনেক কারণে কিন্তু বুক ধড়ফড় করতে পারে, এবং এই সকল বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার অর্ণব, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ সিদ্রা। এমন কোনো ব্যক্তি নাই যার বুক ধড়ফড় আসলে করে না। যে কোনো বিশেষ মুহূর্তের আগে কিন্তু হচ্ছে বুক ধড়ফড় করা খুবই স্বাভাবিক একটা বিষয়। একটু আগে আমরা বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু হচ্ছে এই যে বুক ধড়ফড় করার যে বিষয়টা, এটা কিন্তু সকলের মধ্যে কিন্তু দেখা যায়। তো একটু শুরু করতে চাই, বুক ধড়ফড় বা প্যালপিটেশন যেটাকে আমরা বলে থাকি, সেটা আসলে কেন হয়ে থাকে? ধন্যবাদ সিদ্রা। প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা এটা খুবই কমন একটি কার্ডিওপালমোনারি সিমটম। এমন কোনো মানুষ হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না যিনি তার জীবদ্দশায় কোনো না কোনো সময় এই সমস্যাটার সম্মুখীন হয় নাই। তো প্যালপিটেশন কথাটার অর্থ হচ্ছে যে যখন আমি নিজেই নিজের হার্টবিটটা বুঝতে পারবো, ইংলিশে যেটাকে বলা হয় যে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ হিজ অর হার ওন হার্টবিট, অর্থাৎ কোনো একটা ব্যক্তি যখন তার নিজের হার্টবিটটাকেই অনুধাবন করতে পারে, সেটা হয়তো বেশি হার্টবিটও হতে পারে, কম হার্টবিটও হতে পারে, তখন সেটাকে আমরা বলবো প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা। আচ্ছা, তো এটা গেল বুক ধড়ফড় কাকে বলছি, সেটা কি কারণে আসলে বুক ধড়ফড় হয়, কি কি কারণ আছে বুক ধড়ফড় হওয়ার? বুক ধড়ফড় করার অনেক কারণ রয়েছে। মেইনলি কারণ হচ্ছে কার্ডিয়াক এবং এক্সট্রা কার্ডিয়াকও কিছু কারণ রয়েছে। তো আমাদের দেশের মানুষরা মনে করে যে বুক ধড়ফড় করতেছে মানে হয়তো হার্টের সমস্যা, কারণ হার্টের বিটের কারণেই তো এটা হচ্ছে। তো অধিকাংশ কারণেই কিন্তু হার্টের সমস্যার জন্য হয়ে থাকে। যেমন আমাদের দেশের অনেক রোগী আছে কিন্তু উচ্চ রক্তচাপের রোগী। উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু এটা প্যালপিটেশন বা বুক ধড়ফড়ের মাধ্যমে প্রকাশ করে। এছাড়াও যদি হার্টের ভালভে কোনো সমস্যা থাকে, হার্টের মাংসপেশিতে যদি কোনো সমস্যা থাকে, কারো যদি জন্মগত হার্টের সমস্যা থাকে, যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ, অথবা যদি অন্য কোনো হার্টের যে কোনো সমস্যার জন্যই কিন্তু এটা ম্যানিফেস্টেড হতে পারে প্যালপিটেশন আকারে বা বুক ধড়ফড় আকারে। আরেকটি আছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করি, ট্যাকি অ্যারিথমিয়া, ব্র্যাডি অ্যারিথমিয়া। অর্থাৎ অনেক সময় মনে করে যে হার্টবিট হয়তো বেড়ে গেলেই মনে হয় প্যালপিটেশন হয়, আসলে এই কথাটা কিন্তু সত্য না। অনেকের হার্টবিট কম হলেও কিন্তু প্যালপিটেশন আকারে এটা প্রকাশ পায়। যেমন অনেক ব্যক্তির কমপ্লিট হার্ট ব্লক যদি হয়ে যায়, হার্টবিট যদি 40-এর নিচে কমে যায়, অথবা দেখা গেল 6 সাইনাস সিনড্রোম, এগুলোতেও কিন্তু প্যালপিটেশন আকারে রোগী আমাদের কাছে আসতে পারে। হার্টের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কারণে আসলে বুক ধড়ফড় বা হচ্ছে প্যালপিটেশনটা হয়ে থাকে। হার্টের সমস্যা ছাড়াও কি কোনো কারণ থাকতে পারে প্যালপিটেশনের জন্য? আমাদের কাছে চেম্বারে যে রোগীপত্র আছে বা হসপিটালে অধিকাংশ রোগী কিন্তু এক্সট্রা কার্ডিয়াক কারণে আমাদের কাছে বুক ধড়ফড় নিয়ে আসে। যেমন শ্বসনতন্ত্রের বা ফুসফুসের যে কোনো সমস্যার কারণেও কিন্তু বুক ধড়ফড় করতে পারে। যেমন অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এগুলোর কারণে কিন্তু বুক ধড়ফড় করতে পারে। এবং আমাদের দেশের মহিলাদের এই যে বুক ধড়ফড় করার একটি অন্যতম প্রধান কারণ হলো রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। অথবা যদি কোনো রোগীর যদি জ্বর আসে, সেক্ষেত্রেও তার বুক ধড়ফড় করতে পারে। কোনো ডায়াবেটিসের রোগীর যদি হঠাৎ করে সুগার লেভেল ফল করে, অর্থাৎ যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, সেটার কারণে হতে পারে। কোনো রোগীর যদি অতিরিক্ত ওষুধ সেবনের কারণে ব্লাড প্রেশার যদি ফল করে, অথবা ডিহাইড্রেশনের কারণে যদি ব্লাড প্রেশার ফল করে, অথবা দাঁড়ানোর কারণে যদি ব্লাড প্রেশার ফল করে, সেটার কারণেও কিন্তু হতে পারে। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আমি, এখানে কিছু ওষুধের কথা আপনি বলছিলেন যে কিছু ওষুধের কারণে আসলে হচ্ছে বুক ধড়ফড় করতে পারে বা হার্ট রেটটা বেড়ে যেতে পারে। যেমন কিছু ওষুধ আছে ওজন কমানোর জন্য অনেকে ব্যবহার করে থাকেন বর্তমানে। তাছাড়া হচ্ছে যে ন্যাজাল ড্রপগুলো রয়েছে, অথবা হচ্ছে এমনিতে হচ্ছে যে থাইরয়েডের ওষুধগুলো রয়েছে, এগুলো যদি হচ্ছে অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়, সেক্ষেত্রে কি বুক ধড়ফড় হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই। বিশেষ করে আমাদের দেশে অনেক মধ্যবয়স্ক মহিলা আছে যারা হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগতেছেন। তাদেরকে অনেক সময় আমরা সাপ্লিমেন্ট হিসেবে থাইরয়েড সাপ্লিমেন্ট দিয়ে থাকি, থাইরক্সিন ওষুধ দিয়ে থাকি। তো এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু হার্ট রেট এটাকে বাড়িয়ে দেয়, হার্টের মেটাবলিজম বাড়িয়ে দেয়, এই জন্য হার্ট বেশি বিট করে। ডোজ যদি ঠিকমতো অ্যাডজাস্ট না হয়, এই থাইরয়েডের যে কোনো ওষুধ খাওয়ার কারণে কিন্তু বুক ধড়ফড় হতে পারে। আবার দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার কমানো বা হার্ট রেট কমানোর ওষুধ, যেমন বিটা ব্লকার, ডিগক্সিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো খেয়ে যদি হার্ট রেট কমিয়ে রাখি, এটার কারণে হতে পারে। আমি এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। দর্শকের ফোন কলটি নিয়ে নিন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি। জি আপু, আমি বলতেছি ইকরামুল হক। জি ইকরামুল হক, আমরা শুনতে পাচ্ছি। গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্ন দর্শক। হচ্ছে আপু, আমার আম্মা এই যে সব সময়, আমার আম্মা বলে সব সময় বুক ধরফর করে। আচ্ছা, আর কোনো রোগ আছে? ডায়াবেটিস, হাই প্রেসার বা না, আর কোনো প্রেসার আছে? প্রেসার আছে। আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? জি আচ্ছা, আপনার ধন্যবাদ দর্শক। তো আপনার মা যেহেতু হাইপারটেনসিভ পেশেন্ট, আপনার মা যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধটা খাচ্ছে, এই ওষুধটা খেয়ে কি তার প্রেশার কি কন্ট্রোলে থাকে নাকি? কন্ট্রোলে থাকে, ইনশাআল্লাহ কন্ট্রোল থাকে। আচ্ছা আচ্ছা, তারপরেও কি হার্ট রেট কি মানে একদম বেশি কমে যায়? অনেক সময় কি বেশি কমে যায়? না না, বেশি কমে না, মানে তবে বর্তমানে হচ্ছে বুক ধরফরটা আচ্ছা, রয়েছে আর কি। আপনার মার যেহেতু একটা আন্ডারলাইং কারণ হিসেবে যেহেতু উচ্চ রক্তচাপ আছে, তার অন্য কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি কিনা, এগুলোও কিন্তু আমাদের একটু চেক করতে হবে এবং তার পাশাপাশি একটু ইকো করে দেখতে হবে যে হার্টের কোনো সমস্যা আছে কিনা, অথবা আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে উনি কোনো পারিবারিক টেনশনে আছে কিনা, অথবা নিজের অসুস্থতা নিয়েই কোনো টেনশনে আছে কিনা। কারণ আমি আরেকটা কারণ বলি নাই যে বুক ধরফরের কিন্তু অন্যতম প্রধান কারণ হলো প্যানিক ডিসঅর্ডার। আপনি যদি বেশি অ্যাংজাইটি বা আপনি যদি বেশি কোনো কিছু নিয়ে টেনশন করেন, সেখান থেকেও কিন্তু আপনার বুক ধরফর করতে পারে। অথবা আপনি যদি হঠাৎ করে কোনো বিষয় নিয়ে বেশি ভয় পেয়ে যান, সেখান থেকেও, যেটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডারের কারণে কিন্তু 15 to 30% পেশেন্টের কিন্তু বুক ধরফর করে থাকে। তো এগুলো একটু আপনার মাকে ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে এবং কারণ ঠিক করে তারপরে আমরা চিকিৎসাতে যাব। দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা হচ্ছে বুক ধরফর নিয়ে আরও আলোচনা করব। সময় হচ্ছে একটি বিরতির পর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি বুক ধরফর নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। একটু আগে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন এবং বলছিলেন তার মায়ের হচ্ছে বুক ধরফর করে, এবং আপনি বলছিলেন যে শুধুমাত্র হচ্ছে এই যে হাইপারটেনসিভ বা এই যে প্রেশারের ওষুধ খেলেই যে বুক ধরফরটা কন্ট্রোল হবে তা না, মানসিক চাপের এখানে একটা ব্যাপক ভূমিকা রয়েছে। যদি কারো মানসিক চাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আসলে তার এই যে কন্টিনিউয়াস বুক ধরফর হওয়া বা প্যালপিটেশন এই জিনিসটা থেকে যেতে পারে। তো একটু জানতে চাচ্ছি মানসিক চাপের সাথে আসলে বুক ধরফরের সম্পর্কটা কেমন? খুবই গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ যে বিশেষ করে ইয়াং ফিমেল পেশেন্টদের যে বুক ধরফরের কারণ যখন ইভালুয়েট করতে যাই, তখন অধিকাংশ ক্ষেত্রেই অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা প্যানিক ডিসঅর্ডারকে পাই আন্ডারলাইং কজ হিসেবে, তার বুক ধরফরের আন্ডারলাইং কজ হিসেবে। তো এক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাসিওর করতে হবে এবং তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে যে আপনার সমস্যাটা কিন্তু হার্টের কারণে হচ্ছে না। আপনি যে এই যে বিভিন্ন ধরনের টেনশনে আছেন, যখন আমরা কোনো কারণে টেনশনে থাকি তখন আমাদের সিম্প্যাথেটিক টোন বেড়ে যায় এবং এই স্ট্রেসের কারণে আমাদের শরীরে কর্টিসল নামক এক ধরনের হরমোনের পরিমাণ বেড়ে যায়, যার প্রভাবে হার্ট রেট বেড়ে যায়। এটাই মূল আন্ডারলাইং কারণ। এই জন্য পেশেন্টকে কিন্তু আমাদের অ্যাসিওর করতে হবে যে আপনার হার্টের কোনো সমস্যা নাই। দরকার হলে তাকে বিভিন্ন টেস্টের মাধ্যমে তাকে অ্যাসিওর করতে হবে যে আপনার হার্টের কোনো সমস্যা নাই, আপনার পারিবারিক অথবা মানসিক অথবা পড়াশোনা নিয়ে এই সমস্যাগুলোর কারণে আপনার টেনশনের কারণে এই বুক ধরফরটা করতেছে। তাই আপনি এগুলো থেকে বিরত থাকুক। দরকার হলে এনজিওলাইটিক আমরা ওষুধ ব্যবহার করতে পারি, অথবা যদি তিনি কোনো ডিপ্রেশনে থাকেন সেক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধও ব্যবহার করতে পারি। এগুলো ওষুধ ব্যবহার করার পরেও কিন্তু এই বুক ধরফরের সম্ভাবনাটা বা পরিমাণটা কিন্তু কমে যায়। তবে আমরা হচ্ছে মানসিক স্বাস্থ্যের কথা আসলে অনেক পরে এসে চিন্তা করি এবং আমরা সবসময় মনে করি যে মানসিক স্বাস্থ্যের জন্য যে ডাক্তারের কাছে যেতে হবে, এটা গেলেই হয়তো আমাকে মানুষ পাগল ভাবতে পারে যে আমি ডিপ্রেশনে আছি। এই কথাটা গেলে আমি যদি মানসিক ডাক্তারের কাছে যাই বা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমাকে চিন্তা করতে পারে যে আমি আসলে মানসিকভাবে হচ্ছে ঠিক নই। এই ব্যাপারটা যে একেবারে আমাদের এড়িয়ে চলতে হবে, কারণ অনেক বিষয় কিন্তু মানুষের ডিপ্রেশন থাকতে পারে, সবকিছুকে কিন্তু আসলে আমরা বলতে পারি না যে তা পাগলামি, তাই না? তো এবার চলে আসছি হচ্ছে প্যালপিটেশন নিয়ে। আপনি বলছিলেন একটু আগে যে প্রেগন্যান্সির সময় কিন্তু হচ্ছে প্যালপিটেশন হতে পারে এবং এতে ভয়ানক একটা আকার কিন্তু ধারণ করতে পারে। তাহলে একটু জানতে চাচ্ছি যে প্রেগন্যান্সির সময় কেমন? প্রেগন্যান্সির কারণে প্যালপিটেশন খুব কমন একটা ঘটনা, কারণ প্রেগন্যান্সিতে ডাইলুশনাল অ্যানিমিয়া হয়। যেহেতু প্লাজমা ভলিউম বেড়ে যায় শরীরে, এই জন্য সাধারণত এটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলে। তো এই অ্যানিমিয়ার কারণে তো হার্ট রেট কম্পেনসেটরি মেকানিজম হিসেবে হার্ট রেটটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রেও যদি হার্ট রেট বেড়ে যায়, যদি তার অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া কারেকশন করতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের হার্ট রেট কমানোর জন্য আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গাইনোকোলজিস্ট অথবা কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী তাকে আমরা কিছু ওষুধ দিতে পারি। তো প্রেগন্যান্সির সময় তো হচ্ছে যে কোনো ধরনের ওষুধ খাওয়া যায় না, তো বুক ধরফর যদি করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি ঘরোয়া কোনো উপায় আছে কিনা? যে না, ঘরোয়া তেমন কোনো উপায় নেই। তার যদি অ্যানিমিয়ার কারণে হয়, অ্যানিমিয়া কারেকশন করতে হবে এবং
যদি সেটাতেও যদি কারেকশন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ আছে সেফ বিটা ব্লকার, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রোপ্রানল যেটা ইন্ডেভার নামে পাওয়া যায়, এই ওষুধটা মোটামুটি সেফ, এই ওষুধটা আমরা দিতে পারবো। এবং সেই সাথে সাথে আমরা মায়ের হার্ট রেট এবং বাচ্চার হার্ট রেটের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এমন ডোজ দেওয়া যাবে না যাতে ফিটাল হার্ট রেটটা যাতে কমে যায় পরবর্তীতে, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। আচ্ছা, এই ডোজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। প্রোপ্রানলটা এখন বেশ বিখ্যাত একটা ওষুধ, এবং এই ওষুধটা দেখা যায় হচ্ছে যে ডোজ না জেনেই অনেকে খেয়ে থাকছেন, বা ডাক্তারের পরামর্শ না জেনেই যে অমুকের বুক ধরফর করতো, অমুক খেতো, তাই আমি এখন খাচ্ছি, এই হিসাবে কিন্তু অনেকে হচ্ছে এখন এটা খাচ্ছেন। তো একটু জানতে চাই যে ডোজটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এখানে? ডোজ অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো ওষুধের কিন্তু ডোজ ক্যালকুলেট হয় তার বডি ওয়েট, হাইট অনুযায়ী, বিএমআই অনুযায়ী। তো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই কিন্তু গ্রহণ করা উচিত না। তো যেহেতু এটা খুব কমন একটা ওষুধ হয়ে গিয়েছে প্রোপ্রানল, যেটা ইন্ডেভার নামে অধিকাংশ মানুষই চেনে, তো এইটা সাধারণত যদি খুব বেশি বুক ধরফর করে আপনি খুব লো ডোজে খেয়ে দেখতে পারেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া আমি না খেতেই বলবো। কারণ হঠাৎ করে যদি এটা খেয়ে যদি আবার হার্ট রেট বেশি কমে যায় তখন দেখা যাচ্ছে আপনি আবার সমস্যায় পড়তে পারেন। তো আরেকজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ফোন কলটি নিয়ে। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম, জিনাত। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম, আমার বুক ধরপড়, মানে আমি অনেক দুর্বল ফিল করছিলাম আর কি। তখন আমি ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে মানে এটার জন্য বলছিল আমি নাকি অনেক বেশি হাইপার টেনশনের মধ্যে ছিলাম। তো আমাকে দুটো ওষুধ দিয়েছে, তা হচ্ছে এজিলেক্স 5 আর একটা ছিল প্যান্ডোরা। তো আমি এগুলি খাচ্ছি, মানে খাওয়ার পরও আমার মনে হচ্ছে যে আমি প্রপারলি মানে হচ্ছে না আমার। এখনো মনে হচ্ছে যে বুক ধরফরটা কমেনি ওষুধটা খাওয়ার পরেও? না, বুক ধরফর আগের চেয়ে কমেছে, বাট আমি একটু টেনশন করলে মানে কেমন যেন অস্বস্তি একটা ভাব চলে আসে। আপনার মানসিক চাপ আছে? জি জি জি, আমি মানসিক চাপের মধ্যে আছি। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন, একটা বিরতির পরে আসছি আপনার উত্তরের সাথে। দর্শক ডক্টরস অন কলের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি বুক ধরফরের কারণ এবং করণীয় নিয়ে। এই সকল বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। একটু আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে জিনাত, এবং তিনি জানাচ্ছিলেন যে তিনি হচ্ছে হাইপারটেনশনের ওষুধ খাচ্ছেন, তবে ওষুধ খাওয়ার পরেও হচ্ছে বুক ধরফরের যে বিষয়টা উনি এখনও অনুভব করছেন, যে কিছুটা কম হলেও এখনও আছে, এবং উনি আমাদেরকে জানিয়েছেন উনার কিছু মানসিক চাপও রয়েছে। এই বিষয়ে আপনার পরামর্শ জানতে চাচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু অনেক টেনশনের মধ্যে আছেন এবং অনেক স্ট্রেসফুল কন্ডিশনে আছেন, তো এই স্ট্রেসগুলো কিন্তু আপনাকে প্রথমে রিলিভ করতে হবে। সব কিছু কিন্তু ওষুধ দিয়ে ঠিক হয় না। আপনি যে স্ট্রেসফুল কন্ডিশনে আছেন এগুলোকে কিন্তু আপনাকে দূর করতে হবে। এই জন্য আপনি বিভিন্ন ধর্মীয় কাজে লিপ্ত হতে পারেন। আপনি আশেপাশের মানুষদেরকে আপনাকে হয়তো এই সমস্যার জন্য আপনাকে সাপোর্ট দিতে বলতে পারেন, এবং সেই সাথে তারপরেও যদি আপনার এই ডিপ্রেশন বা আপনার অ্যাংজাইটি বা আপনার টেনশন যদি না কমে, তাহলে সাথে আপনি একজন মানসিক ডক্টরের পরামর্শ নিয়ে অ্যান্টিসাইকোটিক বা অ্যানজিওলাইটিক ড্রাগগুলো নিতে পারেন, যেগুলো নিলেও কিন্তু আপনার এই বুক ধরফরের সমস্যাটা কমতে পারে। আচ্ছা, বুক ধরফর করলে হচ্ছে এই যে একটা স্থায়িত্বকাল আছে, অনেকেই বলে থাকে যে রাতে ঘুমানোর সময় ঘুমোতে গেলে আমার বুক ধরফর করে, এবং বুক ধরফরের জন্য আমি ঘুমাতে পারছি না, এবং সারা রাত হচ্ছে ঘুম হচ্ছে না। তো রাতের বেলা যদি বুক ধরফর বেড়ে যায় সেক্ষেত্রে কি করা যায়? না, এটা ডায়াগনাল ভ্যারিয়েশনের কারণে বুক ধরফর হতে পারে, কিন্তু হার্টেরও কিন্তু স্পেসিফিক কিছু ডিজিজ আছে, যেমন হঠাৎ করেই বুক ধরফর করে যদি হঠাৎ করেই সেটা বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য, সেটাতে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া নামক একটি ট্যাকিকার্ডিয়া আছে, যেটার কারণে এটা হতে পারে। তো ইয়াং এজের ফিমেলদের যদি হঠাৎ করে বুক ধরফর করে আবার কিছুক্ষণ পরে যদি এটা মানে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইসিজি না করে কিন্তু বুঝতে পারবো না। এবং বুক ধরফর যখন করে তখন হার্টের ভিতরে এই যে রিদমটা চলতেছে সেটা না দেখে আমরা কখনোই কিন্তু ডায়াগনোসিস করতে পারবো না। দেখা গেল যে তার বাসায় হচ্ছে অথবা তার অফিসে হচ্ছে বা অন্য কোনো জায়গায় হচ্ছে, কিন্তু ডক্টরের কাছে আসতে আসতেই বা ক্লিনিকে আসতে আসতেই তার সেটা বা হসপিটালে আসতে আসতেই সেটা ভালো হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইসিজি করলে ইসিজিটা অ্যাবসলিউটলি নর্মাল আসে। তাই
যেখানে তার ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্ট মনিটরিংয়ের জন্য কিন্তু এখন অনেক ধরনের ডিভাইস চলে এসেছে, যেটা দ্বারা কিন্তু আমরা সেই স্থানে তার কি ধরনের অ্যারিথমিয়া হয়েছিল সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, ডিভাইসের কথা আপনি বলছিলেন, আমি একটু আগেই জানতে চাচ্ছিলাম যে আসলে কি কি ডিভাইস বর্তমানে अवेलेबल আছে। যেমন হৃৎপিণ্ডের কোনো অ্যারিথমিয়ার জন্য আমরা সাধারণত প্রথমে ইসিজি করি, তারপরে আমরা যেটা করি হল্টার মনিটরিং। হল্টার মনিটরিংটা একটা মানুষের শরীরে একটা মেশিন, আমরা সাধারণত 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা অথবা 7 দিন পর্যন্ত এটা রেখে দিতে পারি। কিন্তু কখন যে তার ইভেন্টটা হচ্ছে স্পেসিফিক্যালি সেটাকে আইডেন্টিফাই করার জন্য ইভেন্ট মনিটরিং নামক অনেক ডিভাইস চলে এসেছে, সেটা দ্বারা আমরা করতে পারি। অথবা আমাদের হাতে এখন চলে এসেছে স্মার্ট ওয়াচ, স্মার্টফোন আমাদের সবার হাতেই রয়েছে। স্মার্টফোনে এক ধরনের ডিভাইস যদি আমরা সেট করে নিই, আমার যখন সমস্যাটা হচ্ছে তখন যদি আমি স্মার্টফোনে আমার হাতটাকে, দুইটা হাতকে যদি আমরা প্রেস করি, তাহলে সেখানে কিন্তু ইসিজিটা রেকর্ডিং হয়ে যায়, এবং আমার হাতে যদি স্মার্ট ওয়াচটা থাকে সেখানেও কিন্তু ওই ইসিজিটা মনিটর হয়ে যায়। পরবর্তীতে যদি ডক্টরকে যদি আমি ওই ইসিজিটা দেখাই, তাহলে কিন্তু স্পেসিফিক্যালি ওই সময় আমার হার্টের মধ্যে কি সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো। হার্টের রোগে কিন্তু এই সমস্যাটা হচ্ছে সবচেয়ে বেশি, যে স্পেসিফিক্যালি যে ইভেন্টটা যখন হয়েছিল তখন যদি জানতে না পারি, আসলে পরবর্তী ডিরেকশনটা সেখানে আমরা যেতে পারি না। আচ্ছা, এবার একটু আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ডাক্তার অর্ণব, আমরা ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন দর্শক? জি, আমি ভোলা থেকে বলছি, মোহাম্মদ রুবেল। জি, আমরা দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। বিষয়টা হচ্ছে আমার স্ত্রী আপনার বুক ধরফর করে এবং আপনার ঘর ঝাড়ু দিতে পারে না, ঘর ঝাড়ু দিতে গেলে বুক ধরফর করে নিয়ে শুয়ে থাকে। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এ তো 1 মাস যাবত ধরে। কিন্তু আপনার ওই আরেকটা বিষয় হচ্ছে বুকের ব্যথা নিয়ে শুয়ে থাকে, কিছু কাজ করতে পারে না, অনেক সময় বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? এটা কি এই 1 মাস ধরে হচ্ছে নাকি আগেও ছিল? প্রিয় দর্শক, এটা কি 1 মাস যাবত হচ্ছে নাকি আগেও ছিল? যে আগেও একবার হয়েছিল, কিন্তু আমি বরিশাল ডাক্তার দেখাইছি, ওনারা বলছে বুকের হাড় বেড়ে গেছে। বুকের হাড় বেড়ে গেছে। আচ্ছা দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি দর্শক। তো এটা যেহেতু আপনার ওয়াইফের বয়স কম, এটা যদি আপনি ইকো করেন, তাহলে কিন্তু হার্টের যদি কোনো সমস্যার কারণে এটা হয়ে থাকে তাহলে কিন্তু ইভালুয়েট হয়ে যাবে। যেমন ধরেন হার্টের ভালভে যদি কোনো সমস্যা থাকে, হার্টের মাংসপেশিতে যদি কোনো সমস্যা থাকে, বা তার যদি জন্মগতভাবে যদি হার্টে যদি কোনো ফুটা থাকে, বিশেষ করে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি থাকে, তাহলে কিন্তু এগুলো ইভালুয়েট হয়ে যাবে। কিন্তু একজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এবং বলেছেন যে বুকের হাড় বেড়ে গিয়েছে। না, কিন্তু উনি তখন ইকো করিয়েছিলেন কিনা সেটা তো আপনি বললেন না। তো ইকো যদি আপনি করতেন এবং ইসিজি যদি করতেন অথবা হল্টার মনিটরিং যদি করতেন, তাহলে হার্টের যে সমস্যাগুলো সেটা কিন্তু এক্সক্লুড হয়ে যেত। হার্টের সমস্যাগুলো এক্সক্লুড হয়ে যাওয়ার পরে তখন আমি অন্যান্য সমস্যাগুলোকে ইভালুয়েট করতাম। যেমন তার যদি হাঁচি কাশি শ্বাসকষ্ট থেকে থাকে, সেখান থেকে তার এটা হতে পারে। বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হয়ে থাকে, সেখান থেকে তার এই বুক ধরফরের সমস্যা হতে থাকে। অথবা আপনাদের জ্ঞাতার্থে বলে থাকি, যদি তার বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে, অথবা যদি পারিবারিক যদি আপনাদের মধ্যে যদি কোনো অশান্তি থাকে, যেটার কারণে উনি সবসময় হয়তো ডিপ্রেসড কন্ডিশনে যদি থাকে, অথবা উনি যদি কোনো সামান্য কোনো কিছুতে যদি অতিরিক্ত টেনশন করে, সেখান থেকে হতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো এই বয়সে তার থাইরয়েড হরমোন যদি কোনো কারণে বেড়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু তার এই বুক ধরফরের সমস্যা হতে পারে। খুব সুন্দর করে আমাদের দর্শককে গুছিয়ে বলেন আসলে বুক ধরফর হলে কি কি করতে পারি, এবং কি পরীক্ষা নিরীক্ষা কি করে আসলে আমরা জানতে পারবো যে কি কারণে হচ্ছে। এবার একটু আপনি বলতে চাচ্ছিলেন যে বুক ধরফর হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। বুক ধরফর যদি করে, তাহলে সেক্ষেত্রে আমরা চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী সিম্পল একটা ইসিজি করতে পারি, 12 লিডস ইসিজি। তারপরে আমরা একটা ইকো করতে পারি। যদি তারপরেও যদি কোনো সমস্যা ধরা না পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা হল্টার মনিটরিংয়ে যেতে পারি। সেটা 24 আওয়ার্স টু 7 ডেজ পর্যন্ত হতে পারে। তারপরেও যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারি হার্টের কোনো সমস্যার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা স্মার্ট ওয়াচ, স্মার্টফোনের স্মার্ট ডিভাইসগুলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব ছোট করে একটু জানতে চাই, যেহেতু এখন বর্তমানে আমাদের নারীদেরই বুক ধরফরের সমস্যাটা সবচেয়ে বেশি এবং অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। একটু আপনার কাছে একেবারে ছোট করে জানতে চাই, কি পরামর্শ থাকবে বুক ধরফর হলে কি করবেন এবং কি না করলে বুক ধরফরটা আসলে কমে যেতে পারে, এই বিষয়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু। আমি একটাই মেসেজ দিতে যাই যে বুক ধরফরের সমস্যাতে আতঙ্কিত না হয়ে আপনারা একজন কার্ডিওলজিস্টের কাছে আসবেন এবং প্রপার ডায়াগনোসিস। যে কোনো রোগের চিকিৎসার পূর্ব শর্ত হচ্ছে সঠিক রোগ নির্ণয়।
সঠিক রোগ নির্ণয় না হলে কখনোই সঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না। এই জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারের কাছে আসতে হবে, উপযুক্তভাবে ডায়াগনোসিস হওয়ার পরে এটাকে আমরা সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অর্ণব আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম বুক ধরফরের কি কি কারণ রয়েছে এবং বুক ধরফর করলে আসলে কি কি করণীয়, এবং আমরা এখনই জানতে পারছি, ডক্টর অর্ণব আমাদের বলছিলেন বর্তমানে বাংলাদেশের নারীদের আসলে বুক ধরফরের সংখ্যাটা অনেক বেশি এবং বুক ধরফরের অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। সুতরাং দর্শক, আমাদের এই যে মানসিক চাপগুলো রয়েছে সেই সকল বিষয় নিরাময় করবার জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই যে মানসিক ডাক্তারগুলোর কাছে যাওয়া এবং মানসিক ডাক্তারদের এই সকল বিষয়ে আমরা গুরুত্ব দিব। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।